তো আমরা যদি আমাদের যে আজকে আলোচনার টপিক সেটা হচ্ছে ফ্রুটস অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের ফল। এই আমরা যদি দেখি যে গত বছর জুলাইয়ের যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের হাসিনার পতনের মাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের আশা দেখতে পাইলো, বা আমাদের জনগণ বেশ খুশি হয়েছিল যে হয়তো এবার আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। তো এরপরে আমরা দেখলাম যে ইউনূস সাহেব আসলো এবং তিনি অলরেডি ১ বছর অতিক্রম করে ফেলেছে তার ক্ষমতার। কিন্তু অ্যাকচুয়ালি জনগণের আশা আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয় নাই। এখনো পর্যন্ত দেশের মধ্যে বিদ্যমান প্রচুর পরিমাণে সমস্যা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর বিশেষ করে যারা আগে থেকে অনেক বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, হত্যা, ভাই আমি এই টিকার সমস্ত টোকান টিকটকার বা টিকার টোকার নামে আছি, হ্যাঁ আছি আমি। জি, জি। এই সমস্ত অপতৎপরতা দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের যোগ্য উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতায় নেমেছে এবং ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে আসলে আ অতিক্রম করার জন্য তারা অপেক্ষা করছে। তো আমরা আসলে একজন ফ্যাসিস্টকে মাত্র পতন করিয়েছি এবং কিন্তু দেখা যাচ্ছে আরেক ফ্যাসিস্ট জন্ম নিচ্ছে। আমরা যদি রিসেন্টলি মিটফোর্ড হসপিটালের সামনে যেই হত্যাকাণ্ডটা ঘটলো, সেটা এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নেক্কারজনক হত্যাকাণ্ড, যেটা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। তো এই ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে অনেকে বলছে যে এদের ২ পক্ষ, যে হত্যা করছে আর যে হত্যা হয়েছে, দোনো পক্ষই আসলে বিএনপির বলা বলা হচ্ছে। কিন্তু এই এই হত্যাকাণ্ডটা কেন হচ্ছে, বা এই ধরনের হত্যাকাণ্ডগুলা বারবার কেন হচ্ছে? আমরা এই চাঁদাবাজি, বাস ড্রাইভারের চাঁদাবাজি, এই অটো চালককে হত্যা, একে উঠায় নিয়ে যাওয়া, একে হত্যা করা, এই ধরনের অসংখ্য নিউজ প্রতিদিন শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের সামনে বারবার হয়তো আ কোনো যে অপরাধীগুলা তাদেরকে ধরা হচ্ছে বা তাদেরকে আটক করা হয়েছে, এই আলোচনাগুলা উঠে আসতেছে। কিন্তু এই সমস্যাগুলা বা এই সমস্ত ঘটনা কেন ঘটছে, এটার পিছনে কারণ কি? এই কারণ হিসেবে কখনোই এই গণতান্ত্রিক ব্যবস্থা বা এই সেকুলার আর পুঁজিবাদী ব্যবস্থার কে কেউ সমস্যা হিসেবে চিহ্নিত করে না। এছাড়াও আমরা যদি দেখা যাচ্ছে যে আমাদের যে টক শো গুলো দেখি, সেই টক শো গুলোতে আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী বা এলিট শ্রেণীর লোকজন তারা প্রকৃত গণতন্ত্র বা সঠিক গণতন্ত্র নামক যে ব্যবস্থার কথা আমাদের কাছে এমনভাবে তুলে ধরে, যেটা শুধু আমাদের ইহজগতের যে সমস্যার সমাধান করবে তাই নয়, বরঞ্চ তাদের কথা শুনলে মনে হয় যে আমাদের সমস্ত সুখ, শান্তি, সফলতা, সমৃদ্ধি সকল কিছুই এই গণতন্ত্রের উপর নির্ভর করছে। তো এই যে গণতন্ত্র নামক এই আজব গাছ, এটা এমন একটা জাদুকর গাছ যে এটার ফলগুলো আসলে এত মিষ্টি, তারা আমাদেরকে বলে। তাহলে এই গণতন্ত্র নামক এই গাছটির ফলগুলোর আসলে স্বরূপ কেমন, যে এটা আসলেই কি এই ধরনের মিষ্টি ফল দিতে সক্ষম, সেই বিষয়ে আসলে আজকে আমরা আলোচনা করার জন্য আমাদের স্পিকার রয়েছে আমাদের সালাউদ্দিন ভাই। আমি সালাউদ্দিন ভাইকে আহ্বান করব এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য। জি, সালাউদ্দিন ভাই। জাযাকাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। উপস্থিত সকল ভাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার টপিক সালাউদ্দিন ভাইয়ের চেহারা দেখতাম, ভিডিও অন করেন। ভিডিও অন ভাইয়া, আছে, ভিডিও অন করা আছে। আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তো দেখা যাচ্ছে না। ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যখন স্পিচ চলবে, আমরা স্পিচ চলাকালীন কেউ আসলে কমেন্টস না করি, আপনাদেরকে সময় দেওয়া হবে। ওই সময় আমাদের যত প্রশ্ন এবং কমেন্টসটা তখনই করবেন। এখন শুধুমাত্র স্পিকারই তার নির্দিষ্ট বিষয়ে কথা বলবে। জি, কন্টিনিউ করেন। তো আজকের আলোচনার টপিকস ইতিমধ্যে আপনারা জেনেছেন, ফ্রুটস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের যে ফল, সেটা নিয়ে আমাকে কিছু আলোচনা করতে বলা হয়েছে। টপিকসটা যদিও একটু থিওরিটিক্যাল মনে হতে পারে, তারপরও আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কিছু ভ্যালুয়েবল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। ডেমোক্রেসি বা গণতন্ত্র যখনই আলোচনায় আসে, তখন পাশাপাশি আরো দুইটা শব্দ হয়তো আমাদের সামনে চলে আসে।
তার একটা হচ্ছে পুঁজিবাদ ক্যাপিটালিজম, আর একটা হচ্ছে ইলেকশন বা নির্বাচন। পুঁজিবাদটা গণতন্ত্র যদি বলি, ডেমোক্রেসিটা এটা একটা শাসন ব্যবস্থা যার শাসক নির্বাচিত হয় একটা ইলেকশনের মাধ্যমে। আর পুঁজিবাদটা হচ্ছে এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার ইকোনমিক সিস্টেম। এই ইকোনমিক সিস্টেমটা কেমন? এই ইকোনমিক সিস্টেমটা হচ্ছে যা নিয়ন্ত্রণ করে এই সিস্টেমের কিছু পুঁজিপতিরা, এবং এটা নিয়ন্ত্রিত হয় ব্যক্তি মালিকানা এবং লাভের উদ্দেশ্যে বেসিক্যালি। এটা তার অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে রাষ্ট্রের মধ্যে সাজায় ফেলে যেখানে আসলে ধনীরা দিন দিন ধনী হতে থাকে এবং গরিবরা আসলে দিন দিন গরিব হতে থাকে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দেশে আমরা একটা স্লোগান প্রায় শুনেছি যে উই আর 99, দে আর 1। মানে হচ্ছে 99 ভাগ মানুষের সম্পদ 1 ভাগ মানুষ ভোগ করে। এটাই হচ্ছে গণতন্ত্রের যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদী যে আরেকটা সিস্টেম বা অর্থনৈতিক সিস্টেম, সেটাই এটার একটা ফল। আরেকটা ধারায় যদি আমরা বলি বা শুনে থাকি, ইলেকশন যদি সুষ্ঠু ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাইলেই সুষ্ঠু ধারায় গণতন্ত্র ফিরে আসবে। এটা আমরা কম বেশি সবসময় শুনেছি বা শুনতে থাকি। গত 50 বছরেও আমরা এরকম শব্দই শুনে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন বা সুষ্ঠু নির্বাচনের ফলে সুষ্ঠু গণতন্ত্র এরকম কোনো ফল বা এরকম কোনো রেজাল্ট আমাদের সামনে আসেনি। আসলে নির্বাচনটা হচ্ছে যে কোনো কিছু একটা মাধ্যম আর কি, নির্বাচিত মাধ্যম, নির্বাচিত শাসক নির্বাচনের মাধ্যম। সেটা গণতন্ত্র হোক, গণতন্ত্রের বাইরে অন্য অনেক কিছুই নির্বাচনের মাধ্যমে আসতে পারে। এর মাধ্যমে আসলে গণতন্ত্রের কোনো কিছু চেঞ্জ হয় না। যদি নির্বাচন সুষ্ঠু হয় তাতেও গণতন্ত্রের যে প্যাটার্ন সেটাতে কোনো যেরকম চেঞ্জ আসে না। যদি নির্বাচন কারচুপি হয়, রাতের ভোট হয়, দিনের ভোট না হোক, যেভাবে হোক, একপাক্ষিক হোক, কোনোভাবেই গণতন্ত্রের যে মূল যে ধারা, সেই ধারার আসলে কোনো চেঞ্জ আসে না। সেটা আমরা আর একটু সামনে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। আমরা দেখি যে নির্বাচন প্রক্রিয়ায় তারা গণতান্ত্রিক ব্যবস্থা যেটা বলতে চায় যে মেজরিটি রুলস রুলস দ্য মেজরিটি, রুল অফ মেজরিটি। তার মানে হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই হচ্ছে এটা তারা শাসন করবে। কিন্তু দেখা যায় ফলাফলটা অনেকটা বিপরীত। আমাদের কাছে যেটা তুলে ধরা হয়, যদি আমরা দেখি নির্বাচনে কোনো পক্ষ 35%, 30% বা 40% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়, তাদেরকেই আসলে শাসনভার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিপরীতে দেখা যায় আরো 60% মানুষ তাদেরকে কিন্তু চায় না যে তারা ক্ষমতায় থাকুক, কিন্তু মূলত তারাই ক্ষমতায় যায়। তার মানে হচ্ছে মাইনরিটি আসলে রুল করে, এখানে মেজরিটি আসলে রুলটা করতেছে না। এটাই একটা ফ্যালিসি, তারা আমাদেরকে এটাই বুঝায়, কিন্তু বিপরীতে হয় তার ভিন্নটা। গণতন্ত্রের আরো যে কিছু বেসিক মৌলিক দিক আছে সেগুলো আমি একটু আলোচনায় নিয়ে আসবো। সেটা হচ্ছে জনগণই সকল শক্তির উৎস বা সকল ক্ষমতার উৎস। এটা আমরা দেখি আসলে জনগণকে তারা সামনে নিয়ে আসে। সামনে নিয়ে এসে কি হয়, তারা জনগণের কাছ থেকে ভোটাধিকার বা নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতা পায়। এই ক্ষমতায় যে তারা নিজেরা ওই গুটিকতক মানুষ নির্ধারণ করে যে রাষ্ট্রের কোন আইন কিভাবে হবে, কিভাবে চলবে, কোনটা সংস্কার করা দরকার। গত সরকার এসে একরকম আমাদের জন্য নির্ধারণ করছে, এই সরকার এসে আরেক রকম নির্ধারণ করবে, এর পরবর্তীতে আরেক সরকার এসে আরেক রকম নির্ধারণ করবে। এভাবে দেখি আমরা যে তারা যে আইনগুলা বানায়, মানুষের তৈরি যে আইন তারা জনগণের মূল শক্তির উৎস হিসেবে বলতেছে যে শাসন ব্যবস্থা, সেখানে আসলে জনগণের ওইভাবে ম্যাসিভলি কানেকশন থাকার কোনো সুযোগ নেই। এটা একটা মিথ্যা আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় বসে নিজেদের স্বার্থ মতো, নিজেদের ভালোর দিকে তারা তাদের মতো আইন তৈরি করে। এই কিছু আইন নিয়ে যদি আমরা একটু উদাহরণস্বরূপ বলি, একটা হচ্ছে যদি ধর্ষণ আইন, যেটা এই ধর্ষণ আইনটা মূলত তারা 1860 সালে যে ব্রিটিশ আমলের যে আইন ছিল, ওই আইন থেকেই আমাদের সংবিধানে তারা কোট করছে। 1860 সালে কি ছিল? 1860 সালে ছিল যদি কোনো ধর্ষক প্রমাণিত হয় তাহলে তাকে 10 বছরের কারাদণ্ড বা আজীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। দেখা গেল এই আইন বেসিক্যালি ধর্ষণের যে রেট এটাতে কমানোর জন্য কোনোভাবেই সক্ষম না। এবং
পরবর্তীতে 2000 সালে তারা আবারও এটা সংস্কার করলো, সংস্কার করে এটাকে কি নিয়ে আসলো, মৃত্যুদণ্ড বা আজীবন সশ্রম কারাদণ্ডর আরেকটা ধারা চেঞ্জ করলো। এর ফলেও কোনোভাবেই আমাদের বা বিভিন্ন দেশের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে যে ধর্ষণ প্রক্রিয়া মানে যেটা প্রকোপ আছে সেটার কোনো পরিবর্তন আসেনি। এবং সর্বশেষ 2014 সালে তারা আরেকটা ধারা অ্যাড করছে, সেটা হচ্ছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটাকে নিশ্চিত হতে হবে। এইটা আরেকটা মানে মূল আসামিকে সরায় রাখার আরেকটা প্রক্রিয়া অ্যাড করা আর কি। বেসিক্যালি আমরা মেডিকেল সায়েন্স থেকে জানছি বা জানি যে এটার একটা নির্দিষ্ট সময় পরে এটার আসলে কোনো ডিএনএ পরীক্ষার করার সুযোগই থাকে না। তার মানে চাইলে রাষ্ট্র কিছু ব্যক্তিকে এটার মাধ্যম দিয়ে দায়মুক্ত করে দিতে পারে। স্ট্যাটিস্টিক্স বলে বাংলাদেশে এই পর্যন্ত যে ধর্ষক প্রমাণিত হয়েছে বা যাদের বিরুদ্ধে কেস আপিল করা হয়েছে তার মাত্র 15 থেকে 20% মানুষ সাজা ভোগ করছে। বাকি 80 থেকে 85% ধর্ষক এই শাস্তির বাইরে, তাদের কোন রকম শাস্তির আওতায় আনাই হয় নাই। এটা শুধু বাংলাদেশের কেস না, আমরা যদি আমেরিকাতেও দেখি, আমেরিকার জরিপ বলে আমেরিকার শাস্তিটা ওরকম 20 থেকে 30 বছর পর্যন্ত সাজার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন প্রভিন্সে তারা এটা মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছে, কিন্তু তাদের দেশেও সর্বোচ্চ 25% ধর্ষককে সাজা দিতে পারে, এর বাইরে তারা সাজা দিতে পারে না, কারণ তারা আইনের যে বিভিন্ন ফাঁকফোকর রেখে দেয় সেই আইনের মাধ্যমে মূল আসামিরা বিভিন্নভাবে বের হয়ে যায়। তো এটা হচ্ছে তাদের যে জনগণের শাসন বলে যে ফ্লাসিটা আমাদের সামনে নিয়ে আসে, এটা আসলে পুরোটা একটা মিথ। এটা দিয়ে আসলে জনগণের শাসনের কোনো কিছুই প্রতিফলিত হয় না। মূলত তারা শাসক গোষ্ঠী যেটা চায় সেটাই আমাদের সামনে সেইভাবেই তাদের মতো করে রিপ্রেজেন্ট করে এবং তারা নিজেরা এই আইনের বাইরে থেকে যায়। গণতন্ত্রের আরেকটা মোটা দাগের মৌলিক দিক হচ্ছে কি, তারা বলে আইনের শাসন। আসলে এটা আরেকটা মিথ। আইনের শাসন বলতে তারা বলতে চায় যে সকল ব্যক্তি সমান আইন প্রয়োগ করা হবে সকল ব্যক্তিকে। আমরা দেখছি যে এটা আসলে শাসক গোষ্ঠী কোনোভাবেই এই আইনের মধ্যে পড়ে না। বড় বড় আমরা গত আওয়ামী লীগ সরকারে আমরা দেখছি বসুন্ধরা গ্রুপের আনবির সোবানো এই একই কেসে কিভাবে রাষ্ট্র তাকে সেভ করে। তা কোনোভাবেই তারা আইনের শাসনের মধ্যেই পড়ে না। আইনের শাসন শুধুমাত্র কাদের মধ্যে পড়ে? যারা দুর্বল, যারা এই পাওয়ার হোল্ড করে না, যাদের পলিটিক্যাল ব্যাকআপ নাই, শুধুমাত্র আইন তাদের বিরুদ্ধেই ফুলে ফেঁপে ওঠে। এখানে আমি আরেকটু যদি এক্সাম্পল হিসেবে দেখি, 2023-24 সালে আমেরিকার একটা জরিপে বলে যে 1000+ মানুষের উপরে পুলিশ মার্ডার কেস পুলিশের দ্বারা নির্যাতিত হয় এবং সেটার অধিকাংশই কৃষ্ণাঙ্গ। কারণ আমেরিকা দেশে আমরা জানি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপরে তাদের যে আইনের সমান দৃষ্টি, এটা চোখে আঙুল দিয়ে দেখানোর মতো। তারাও পর্যন্ত এই কৃষ্ণাঙ্গদের উপরে চড়া হয়। তাদের পুরো ব্যবস্থার যে আইন আছে এই কৃষ্ণাঙ্গদের উপরে বা এখানের আরো যারা দুর্বল লোক তাদের উপরেই চড়াও হয়। এরপরে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় যে গরিব কৃষক, তার ঋণ আছে, সামান্য কিছু ঋণ, এই ঋণের জন্য তাকে জেল, জরিমানা, আরো নানান রকম পানিশমেন্ট করতে হয়, পানিশমেন্টের আওতাভুক্ত হয় সে। কিন্তু অপরদিকে দেখা যায় বড় বড় ঋণ খেলাপি ব্যাংক লোন নিয়ে আরাম আয়েসে বিলাসে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোনো রকম আইনের আওতায় আনাই হয় না। তারা বরঞ্চ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করে বা শাসন কার্যের সাথেও সরাসরি যুক্ত হয়ে থাকে। একইভাবে দেখা যাচ্ছে একটা ছেলে বা একটা যুবক মাদকাসক্তর কারণে তাকে এই আইনই তাকে জেলে ভরে, অথচ এই রাষ্ট্রের ছত্রছায়ায় যারা এই মাদক ব্যবসা করতেছে তাদের কিছুই বলা হয় না এবং তারা খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার কাজেও অংশগ্রহণ করে। এটা হচ্ছে তার আরেকটা ফেলাসি। তার মানে তারা যেটা বলে যে এটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা হয়, এটা একটা মূলত একটা মিথ। তারা আসলে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা কোনোভাবেই করে না। এটা আরেকটা রুলস যেটা বলে মৌলিক ধারার মধ্যে পড়ে, সেটা হচ্ছে তারা বলে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ বিলিফ, ফ্রিডম অফ চয়েস। এটা কেমন? এটা মূলত শাসক গোষ্ঠী তাদের নিজেদের কাজে ব্যবহার করে, অন্যদেরকে নির্যাতন করে, ধরপাকড়ের ব্যাপারে এটা ব্যবহার করে। যখন
ধর্মীয় শাসনের ধর্মীয় কোনো কিছুতেই তারা আঘাত আনে, তখন তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে এটা ফ্রিডম অফ স্পিচ। কিন্তু তাদের শাসক গোষ্ঠীর ক্ষেত্রে যখন কোনো কিছু চ্যালেঞ্জ দেওয়া হয় বা শাসক গোষ্ঠীর এগেনস্টে যখন কোনো জনগণ লেখালেখি করে বা কোনো সংবাদপত্র কথা বলে, তখন তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখছি যে বিভিন্ন সংবাদ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াকে শুধুমাত্র শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে দেখা যায় পিস টিভি শুধুমাত্র ইসলামিক কন্টেন্ট মানুষের সামনে নিয়ে আসে, সেখানে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র ইসলামিক সেন্সেশনের কথা ভেবে। বা কিছু মানুষকে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার জন্য বা ইসলামের যে মৌলিক ধারা সেইগুলা জনগণের সামনে উপস্থাপন করার জন্য যদি তাদের বিরুদ্ধে চলে যায়, তারা এটার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেয়, এমনকি তারা জেল জুলুম পর্যন্ত হতে থাকে আর কি। এই ফ্রিডম স্পিচের নামে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি অবমাননাও করার ক্ষেত্রেও পিছপা হয় না, এবং এটা দিয়ে তারা এই ফ্রিডম অফ স্পিচের নামে এটা চালিয়ে দিতে চায়। এছাড়া আমরা বাংলাদেশের আইনে দেখছি যে ফ্রিডম অফ চয়েস হিসেবে কোনো মেয়ে যদি তার পতিতাবৃত্তি জীবন নিতে চায়, সে 14 বছর বয়সেই সে সেখানে যেতে পারবে এবং তার আইনগত কোনো বাধা নাই। অপরদিকে একটা ছেলে বা একটা মেয়ে যদি বিয়ে বসতে চায়, তাকে অবশ্যই 18 অথবা 21 বছর হইতে হবে। রাষ্ট্র এভাবেই তার আইন দিয়ে, ফ্রিডম অফ চয়েস দিয়ে, ফ্রিডম অফ স্পিচ দিয়ে এই মানুষগুলাকে বা জনগণকে এইভাবে আটকে রাখে। আমরা ফ্রিডম অফ স্পিচের আরো যদি কিছু নমুনা দেখি, দেখা যাবে যে রাষ্ট্র তার যে বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষ বা অন্যান্য যে স্পিচ আছে, হেট স্পিচ গুলা, যেখানে সরাসরি খুব ধর্মীয় এবং জাতিগত সেন্সেবল স্পিচ, সেই স্পিচ গুলাকে তারা এটার মাধ্যমে সরাসরি দায়মুক্ত করতে চায় যে এটা আমাদের গণতন্ত্রের একটা মৌলিক শাখা, এখানে ফ্রিডম অফ স্পিচ, এখানে মানুষকে এই ব্যাপারগুলা বলার কারণে তাদেরকে কোনো রকম পানিশমেন্টের মুখোমুখি হতে হয় না। কিন্তু যদি রাষ্ট্রপ্রধানের নামেই কোনো কিছু লেখার সুযোগ থাকে, কেউ যদি লেখালেখিও করে, সেখানে আমরা সরাসরিভাবে আটকে যাই। মূলত সালাউদ্দিন ভাই, সাউন্ডটা কি আরেকটু বাড়ানো যায়? দু একজন বলছিল যে সাউন্ডটা একটু কম আছে। ঠিক আছে ভাই, আমি হেডফোনটা আরো মুখের কাছে নেওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ ভাই, সাউন্ডটা অনেক ভালো হয়েছে এখন, এখন আগের চেয়ে বেশ ভালো। আচ্ছা, তো দেখা যায় কি আমাদের রাজনীতিবিদরা সবসময় যেটা আমাদেরকে বলার চেষ্টা করতেছে, গত 50 বছর ধরে আমরা যেটা শুনতেছি যে গণতন্ত্রই সকল সমস্যার সমাধান। গণতন্ত্র যদি সুষ্ঠু গণতন্ত্র চর্চা হয়, তাইলেই এই সব কিছুর সমাধান হবে। সব কিছুর মধ্যেই তারা গণতন্ত্র 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 সবসময়ের জন্য এটা জপতে থাকে। কিন্তু গণতন্ত্রের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলা তারা শুধুমাত্র যে আমাদের সামনে একটা মিথ হিসেবে রেখে দিছে, সেটা আমি ইতিমধ্যে আপনাদের ছোট ছোট এক্সাম্পল দিয়ে বা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো এটা দিয়ে তারা কি করে, গণতন্ত্রের দেখা যায় আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেই যদি তাকাই, তারা বলতে চাই এই ভূমধ্যদেশের সব থেকে ভালো গণতন্ত্র প্র্যাকটিস করে, যেটাকে বলে ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে আমরা দেখছি যে ইন্ডিয়া শুধুমাত্র মুসলমানদের কিছু প্রদেশে আর কি, মুসলমানদের ঘরে বা ফ্রিজে মাংস রাখার কারণে তাদেরকে হত্যা পর্যন্ত করে, গরু জবাই করতে দেয় না। এটা তাদের ধর্মীয় স্বাধীনতা তারা বলে বেড়ায়, অথচ ধর্মীয় স্বাধীনতা তারা সরাসরি হস্তক্ষেপ করে। এরপরে কি হয়, এই ইন্ডিয়াই কিন্তু সব থেকে টপ 10 লিস্টের 5টা গরুর মাংস এক্সপোর্টার ইন্ডিয়াতেই। অথচ তারা গরুকে যে তাদের ধর্মীয় ব্যাখ্যায় নিয়ে যায়, অথচ শুধুমাত্র মুসলমানদের দমন, নিপীড়ন, নির্যাতন করার জন্যই শুধুমাত্র এই ধর্মীয় স্বাধীনতাটা তারা সামনে আনে। বস্তুত আর কোনো কিছুই তাদের এটার মোটিভ না আর কি, কোনোভাবে তারা এটা সামনে আনে না। এরপরেও তারা, আমরা দেখছি কিছুদিন আগেও তাদের হোলি উৎসবের সময় মুসলমানদেরকে নানাভাবেই রং ছিটানো, তাদেরকে নামাজে যাওয়ার পথে বাধাবিঘ্নতা দেওয়া এবং এটার বিরুদ্ধে কথা বললেই সাথে সাথে তাদেরকে নানাভাবে নির্যাতন করা। এরপরেও আমরা দেখছি যে বাংলাদেশেও তারা বাক স্বাধীনতার নামে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাইদেরকে নানাভাবে নির্যাতন করছে। এমনকি গত আওয়ামী লীগ শাসন আমলে আমরা দেখছি যে শুধুমাত্র ইসলামের কথা বলার জন্য তারা
আয়নাঘর পর্যন্ত এই অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর নির্যাতন করে গেছে এবং গুম করছে, হত্যা করছে। তাদের পরিবার পর্যন্ত তাদেরকে জানতে পারে নাই তারা আসলে কোথায় আছে। তারা, আমরা দেখছি যে আমেরিকা আফগানিস্তানে যখন আক্রমণ করে শুধুমাত্র জঙ্গি শব্দটা ইউজ করে তারা সারা বিশ্বকে বুঝাইছে যে আমরা আসলে ওখানকার জঙ্গি নিধন করতে যাচ্ছি। 20টা বছর তারা মুসলমানদেরকে নানাভাবে, আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করছে এবং তাদের সম্পদ লুণ্ঠন করছে এবং সেই সম্পদ নিয়ে শেষমেশ তারা ভেঙে গেছে। এছাড়াও আরো বিভিন্ন দেশে আমরা দেখছি যে এই গণতন্ত্রের চর্চার নামে তারা নানাভাবেই মুসলমানদেরকে মূলত নির্যাতন, মুসলমানদের সম্পদ লুণ্ঠন, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। পোশাকের স্বাধীনতা নামেও তারা আমাদের বিভিন্ন দেশে আমাদের বোনদেরকে হিজাবের উপরে নিষেধাজ্ঞা দেয়া বা নিকাব খুলে ফেলানো। বাংলাদেশের মতো দেশেও বিভিন্ন পরীক্ষার হলে আমরা বিভিন্ন ঘটনা দেখেছি যে পরীক্ষার হলে শিক্ষক তাদেরকে নিকাব করেও পরীক্ষা দেওয়ার ব্যাপারে সরাসরি রেস্ট্রিকশন দিয়ে দেয়, তারা কোনোভাবেই যাতে পরীক্ষার হলে এই নিকাব সহ যেতে পারে না। অথচ এটা ছিল তার একটা শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতা, যে স্বাধীনতার করা তারাই ফেরি করে, অথচ তারা এই স্বাধীনতা কোনোভাবেই মানুষদেরকে উপভোগ করতে দেয় না। শুধুমাত্র তারাই, যারা গণতন্ত্রের চর্চা করে, গণতন্ত্রের পক্ষে কাজ করে বা গণতন্ত্রের স্টেক হোল্ডার, শুধুমাত্র তারাই এগুলা স্বাধীনতা পায়, এই স্বাধীনতাগুলো ভোগ করে। আর মূলত আর কেউ এই স্বাধীনতাগুলো ভোগ করতে পারে না। সর্বোপরি আমি আমার স্পিচের শেষের দিকে অলমোস্ট চলে আসছি। আমি বলার শেষ মতো যেটা বলতে চাই সেটা হচ্ছে, গণতন্ত্রের এই দেশে বা এই উপমহাদেশে আমাদেরকে দিয়ে গেছে সেই ব্রিটিশ যখন উপমহাদেশ শাসন করছিল, সেই 200 বছর শাসন নির্যাতনের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট আমরা এখনো ধরে রাখছি। সেই আইন, সেই শাসন, সেই সংবিধান আমরা এখনো সেগুলা বেড়ায় নিয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র একটা শাসন ব্যবস্থা না, এটা একটা একটা আকীদা বা এটা এমন একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় মানুষের অন্য কোনো ধর্মীয় শাসন অনুশাসন মেনে চলতে সরাসরি বাধাগ্রস্ত করে। আপনি কোনোভাবে চাইলে এইটার মধ্য থেকে আপনি পরিপূর্ণ ইসলামিক হবেন, ইসলাম মেনটেন করে চলবেন, এটা কোনোভাবেই সম্ভব না। এবং এজন্য কোনো মুসলমানের পক্ষে এই যতই ভালো গণতন্ত্র দেখ, সুষ্ঠু নির্বাচন দেখ, যে দল কমিটমেন্ট করে আসুক, যে শপথই করে তারা আসলে সংসদে ঢুকুক না কেন, তারা গণতন্ত্রকে, যে সংবিধানকে অঙ্গীকার করে আমাদেরকে শাসন করার দায়ভার নেয়, সেটা সরাসরি মানবরচিত এবং এটা মুসলমানদের জন্য মেনে চলা সম্পূর্ণ হারাম। এবং সেই সূরা মায়েদার আয়াত নাম্বার আমি যদি উল্লেখ করি তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোরআন দ্বারা শাসন না হয় তাহলে সেই যে কোরআন দ্বারা শাসন না করে সে জালেম, সে ফাসিক। তো মুসলমানদের কোনোভাবেই ইসলামের বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা মেনে নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। তো এইটাই ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমি আমার হোস্টের কাছে ফিরে যাচ্ছি পরবর্তী সেশনের বক্তব্য। যে 98% বা 96% মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আসলে জানি না যে ইসলাম এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের আমাদের প্রত্যেকটা সমস্যা, সোসাইটির প্রত্যেকটা সমস্যা সমাধান দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা বা একটা রাষ্ট্র চালানোর মতো সেই ক্যাপাসিটি আছে কিনা, এটা আসলে আমরা জানি না। এই বিষয়ে যদি আমরা 100% কনফিডেন্ট থাকতাম তাহলে অবশ্যই আমরা ইসলামের পক্ষে একটা জনমত তৈরি করতাম বা ইসলামের জন্য কথা বলতাম যে আমরা ইসলামী শাসন চাই, আমরা গণতন্ত্র চাই না। রাদার আমরা দেখা যাচ্ছে যে ইসলামের কিছু রিচুয়ালস পালন করি, ফুল সিস্টেম হিসেবে তো ইসলাম বিদ্যমান নাই, সেহেতু আমরা শুধু কিছু রিচুয়ালস পালন করার মাধ্যমে, যেমন কোরবানি দিচ্ছি, রোজা রাখতেছি, জাকাত দিচ্ছি, শবে বরাত পালন করতেছি, শবে কদর পালন করছি বা কিছু জাকাত ফিতরা দিচ্ছি, এগুলোর মাধ্যমে ইসলামকে আমরা সীমাবদ্ধ রাখছি। বাট রাষ্ট্র ব্যবস্থা হিসেবে ইসলামকে চাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের সেই আকাঙ্ক্ষা হয়তো এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো আমরা যদি বলি যে গণতন্ত্র যদি আসলে আমাদেরকে 100% সুখ, শান্তি, প্রশান্তি, প্রোগ্রেস, সবকিছু, ডেভেলপমেন্ট সবকিছু দেয়, তারপরেও কি আমরা গণতন্ত্র নিতে পারবো কিনা, এটা এক বাক্যে উত্তর হচ্ছে আমরা এটা নিতে পারবো না। কারণ হচ্ছে গণতন্ত্র যদি আমরা আব্রাহাম লিঙ্কনের যে প্রমিনেন্ট যে সংজ্ঞাটা আমরা জানি
যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এইটা ভাঙলেও আমরা দেখতে পাবো যে গণতন্ত্র মানে হচ্ছে, গণতন্ত্র হচ্ছে মানুষের সিস্টেম, মানুষের তৈরি করা, মানুষকে আইন তৈরি করার বৈধতা দেয় গণতন্ত্রের মাধ্যমে। আমরা কি দেখি, পার্লামেন্টে বসে পার্লামেন্ট 350 জন পার্লামেন্ট মেম্বাররা এই আমাদের জন্য 16 কোটি বা 18 কোটি মানুষের জন্য আইন তৈরি করে কিভাবে তারা আমাদেরকে চালাবে পরবর্তী 5 বছর, এবং তাদের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করে। যদি এখানে তারা অধিকাংশের মানে এই যেটা হচ্ছে আইন তৈরি করার ক্ষমতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, পবিত্র কোরআনে বলতেছে, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুমদানের মালিক একমাত্র আল্লাহ, আইন প্রণয়নের মালিক একমাত্র আল্লাহ, এটা ওনার জন্য সংরক্ষিত, আর কারোর কাছে না। সূরা আল মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআনে এভাবেই বলেছে। তো সুতরাং আজকে যদি আমরা দেখি গণতান্ত্রিক রাষ্ট্রে, প্রত্যেকটা রাষ্ট্রে যারা গণতন্ত্র অ্যাপ্লাই করেছে, তারা প্রত্যেকেই কি করতেছে, মানুষকে আইন তৈরি করার বৈধতা দিচ্ছে। যে যেখানে আমাদের স্পিকার একটু আগে বলেছে যে তারা হয়তো একটা সময় একটা আইন করেছে, 5 বছর পরে ওটাকে আবার মডিফাই করেছে, বা 5 বছর পরে সেটাকে বাতিল করে দিয়েছে। আমেরিকা তো সমকামিতা এক সময় বৈধ ছিল, এখন আবার অবৈধ, আবার কিছুদিন পরে দেখা যাবে বৈধতা করে দিবে। তাহলে তারা তাদের ইচ্ছা মতো আইন বানাচ্ছে, যেটা ইসলাম আমাদেরকে সেই সুযোগ দেয় নাই। আমরা এজ এ মুসলিম হিসেবে কখনোই গণতন্ত্রকে একসেপ্ট করতে পারি নাই। কোন গণতন্ত্র মানে কোন তন্ত্রমন্ত্র আমাদের জন্য গ্রহণ করা যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী আমরা মেনে চলতে বাধ্য। কারণ সৃষ্টি যার, আইনও তার, বিধানও তার। তো আল্লাহ, একজন ব্যক্তি যদি সে একটা ফ্রিজ তৈরি করে বা টিভি তৈরি করে, ইঞ্জিনিয়ার, তাহলে ফ্রিজ, টিভি, রেগুলার প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিসের একটা ম্যানুয়াল থাকে, এই ম্যানুয়ালটা অবশ্যই সে দিবে। আদারওয়াইজ আমি যদি সেটা দিই, ওইটা কখনো ফাংশন করবে না। তো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আজকে আল্লাহর বিধান অনুযায়ী শাসন না করার কারণেই আমরা যখন নিজেরা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে, আইন বানানোর সেই ক্ষমতাটা নিয়ে নিচ্ছে, আমরা কখনোই মানুষের উপরে সুশাসন প্রতিষ্ঠা বা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছি না। আমরা এই বিষয়গুলোকে ব্যালেন্স করতে পারছি না। আমি আমার ইচ্ছা মতো ক্ষমতাকে কুক্ষিগত করছি, অপর পক্ষকে দমন নিপীড়ন করছি, যেটা আমাদের মধ্যে দীর্ঘস্থায়ী সমস্যায় রূপ দিচ্ছে। এবং এটা হচ্ছে পশ্চিমাদের একটা বিধান, এটা আমাদের কোনো নিজস্ব বিধান নয়। তো এটা আমি যে ফাইনাল যেটা বলে ক্লোজ করছি, যে গণতন্ত্র একটা হারাম আমাদের জন্য। এজ এ মুসলিম হিসেবে আমরা কখনো গণতন্ত্রকে একসেপ্ট করতে পারবো না। তো আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি, যদি আমাদের অন্য কোনো ভাই গণতন্ত্রের এই বিষয়টা, আমাদের আজকে টপিক নিয়ে কোনো কিছু শেয়ার করতে চান। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের স্পিকার জাযাকাল্লাহু খাইরান তাত্ত্বিকভাবে, তারপর হচ্ছে ইনফ্যাক্ট আমাদের হোস্ট আকীদার পার্সপেক্টিভ থেকে বলেছেন যে অ্যাকচুয়ালি গণতন্ত্র কি এবং আমরা গ্রহণ করতে পারবো কি পারবো না। আমি আমাদের আজকের অডিয়েন্সকে জাস্ট একটা কি বলা যায়, একটা ছোট্ট মানে সবার কাছে একটু অ্যাটেনশন আমি সবার কাছে চাচ্ছি যে কাইন্ডলি সবাই একটু মনোযোগী হই। হ্যাঁ, দিনই আলোচনা, তো আমরা এখানে বসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমরা মনোযোগী হই, কথাগুলো বোঝার চেষ্টা করবো, শোনার চেষ্টা করবো এবং এগুলাকে স্প্রেড করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ধারণ করার চেষ্টা করবো। জাস্ট আমি একটা জিনিস বলতে চাচ্ছি, দেখেন গণতন্ত্র তারা যে বিষয়টা বলতে চায়, মূলত যে বিষয় থেকে গণতন্ত্রের আসলে সূত্রপাত, সেটা হচ্ছে সেই ইউরোপে, তাই না, মধ্যযুগের ইউরোপে, যেখানে শাসককে কোনো জবাবদিহিতার মুখোমুখি করা যেত না, শাসককে কোয়েশ্চেন করা যেত না, রাজাকে কোয়েশ্চেন করা যেত না। মধ্য ইউরোপে তো অ্যাকচুয়ালি শাসন ব্যবস্থা ছিল হচ্ছে রাজতান্ত্রিক। চার্চ এই রাজাকে ভেরিফাই করতো, তাকে হচ্ছে গিয়ে বলতো যে হ্যাঁ রাজার আনুগত্য করতে হবে। চার্চ যখন তাকে হচ্ছে অথরাইজ করতো, লোকেরা হচ্ছে তার আনুগত্য করতে বাধ্য থাকতো। এই রাজাকে কোয়েশ্চেন করা যেত না, কারণ যেহেতু সে হচ্ছে কাইন্ড অফ তাদের ধর্মীয় বা ঐশ্বরিক উপায়ে সে যেহেতু নিয়োগপ্রাপ্ত, তাকে কোয়েশ্চেন করা যাবে না, সে জবাবদিহিতার ঊর্ধ্বে। তো মূলত এই জবাবদিহিতার প্রয়োজনীয়তা থেকে তারা মত প্রকাশের স্বাধীনতার একটা প্রিন্সিপাল তারা নিয়েছে। আমরা লম্বা হিস্ট্রি ওইদিকে গেলাম না, ছোট্ট একটা স্টোরি বলতে চাই।
মিশর বিজেতা সাহাবীর নাম কে? নাম কি? কে মিশর বিজেতা? আমরা জানি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিশর বিজেতা। যখন মুসলিমরা মিশরের দায়িত্ব গ্রহণ করলেন, স্বাভাবিকভাবেই যখন ইসলাম কোনো ভূমিতে যায়, সেই ভূমির অমুসলিমদেরকে আহলুদ জিম্মি বা হচ্ছে এমন জনগোষ্ঠী যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে মুসলিমদের, তাদের জান মাল ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলিমদের। ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হলো। ওইখানে যে আদিবাসী যারা ছিলেন, মিশরের অধিবাসী যারা ছিলেন, তারা ছিলেন মতো ইজিপশিয়ান, মানে কিপ্তিকে ইজিপশিয়ান বলে, কিপ্তিরা। তো কিপ্তিরা তারা হচ্ছে আহলুদ জিম্মি, তারা হচ্ছে জিজিয়া দিবে। তো বিনিময়ে তারা ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জানমালের স্বাধীনতা পাবে। ব্যক্তি স্বাধীনতা বলতে বোঝাচ্ছি জানমালের স্বাধীনতা পাবেন, মানে নিরাপত্তা পাবে। হঠাৎ মূর্তির নাক ভেঙে গেল, আমরা লম্বা স্টোরি জানি। মূর্তির নাক ভেঙে গেল, কিপ্তিরা আসলো এবং বললো, আমরা তো তোমাদেরকে এই জন্য জিজিয়া দেই যে তোমরা আমাদের ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করবে, আমাদের ব্যক্তি নিরাপত্তার সাথে সাথে আমাদের ধর্মচর্চার অধিকার নিশ্চিত করবে। এখানে মূর্তির নাক ভাঙছে কে? তারা অভিযোগ করলো নিশ্চয়ই কোনো মুসলিমরা ভেঙেছে, কারণ মুসলিমরা হচ্ছে তারা হচ্ছে শিরকের বিরুদ্ধে কথা বলে, তারা হচ্ছে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। জোরালো অভিযোগ, প্রমাণ নাই। এবার তারা দাবি করলো এর বদলা আমাদেরকে নেওয়ার সুযোগ দিতে হবে। সে বদলা কি? তাদের দাবি হচ্ছে অদ্ভুত দাবি, শাসক হিসেবে আমর ইবনুল আস যেহেতু মিশরের ওয়ালি, গভর্নর, তোমার নাক আমরা ভাঙবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন চিন্তায়। উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন। প্রত্যেক ওয়ালি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে খলিফের পরামর্শ চাইতেন, নির্দেশনা চাইতেন, তাকে জানাইতেন, অবহিত করতেন। খলিফ বললেন, কথা সত্য, দায়িত্বশীল তুমি, এটা তোমার ব্যর্থতা, ফলে তোমার নাক কাটা যাবে, তোমার নাক ভাঙা হবে। মহা সমারোহে আয়োজন করা হলো, সবাই তো উৎসুক, কিপ্তিরা এরকম কোনোদিন দেখে নাই। সেই সময় আমরা জানি বিচারের সময় এক যুবক আসলো এবং সে বললো যে কিনা কিপ্তি মূর্তি পূজারী, সে বললো কোন এক ব্যবসায়িক সফরে সে সকালবেলা যাচ্ছিল মূর্তি পূজার উদ্দেশ্যে, তাদের গির্জা বা কি বলে এটাকে, তাদের হচ্ছে গিয়া মন্দিরে সে ঢুকেছে, পাখি দেখছে মাথার উপর বসছে মূর্তির, সে পাখি তাড়াইতে গিয়ে পাথর ডিল দিছে আর মূর্তির নাক ভেঙে গেছে। বিষয় হচ্ছে এই যে জবাবদিহিতা, শাসককে জবাবদিহিতা, এই জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্র আর ইসলামকে এক করে ফেলা হয়, এটা তো আসলে মানে বাস্তবতা হচ্ছে এটা না, তাই না? আপনি আমাকে বলেন যে এই যে গণতন্ত্রের কথা তারা বলতেছে, এই গণতন্ত্র কি আমাকে সেই জবাবদিহিতার অধিকারটুকু দেয়? এই গণতন্ত্র কি আমাকে এই অধিকারটুকু দেয়? কেন হচ্ছে সোহাগকে পাথর মেরে দিনে দুপুরে হত্যা করা হলো? ডক্টর ইনু জবাব চাই। আজকে তোমাকে এভাবে পাথর মেরে হত্যা করা হবে কারণ তুমি তোমার নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছ? এই প্রশ্ন করার সুযোগ আছে? আজকে বলেন পৃথিবীর কোন দেশে যখন নাগরিকের নিরাপত্তা, তার স্বাধীনতা অথবা তার জানমালের নিরাপত্তা বলেন অথবা তার সম্মান ইজ্জতের উপর যখন কোনো আঘাত আসে, তখন কি আপনি শাসককে এইভাবে জবাবদিহি করতে পারেন যেভাবে আপনি অমরকে জবাবদিহি করেছিলেন? আমিরুল মুমিনিন আপনার কথা শুনবো না, মানবো না, যতক্ষণ না এই প্রশ্নের উত্তর আপনি দেন। আপনার গায়ে পূর্ণাঙ্গ জামা কোত্থেকে আসলো? যে জবাবদিহিতার স্বাধীনতার কথা বলে আমাদের উপর এই উপনিবেশিক কুফর শাসন ব্যবস্থা গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে কি এই জবাবদিহিতার সুযোগ আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক ইসলামপন্থী ভাইরা, অনেক ইসলামপন্থীরা, তারা যদি গণতন্ত্রকে গ্রহণ না করতেন তাইলে মুসলিম বিশ্বে গণতন্ত্র ছিল পরিত্যাজ্য, একেবারে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার মতন একটা তন্ত্র। এটা কোনোভাবেই জায়গা করে নিতে পারতো না। আমাদের এই ইসলামপন্থী দলগুলো এটাকে গ্রহণ করার কারণে তারা জায়গা করে নিয়েছে। তারা গণতন্ত্রের মতন এক জাদুর কাঠির পেছনে ছুটে বেড়াচ্ছেন যে এটা পেলেই হচ্ছে তারা হচ্ছে সবকিছু বদলে দিতে পারবেন। অথচ বাস্তবতা হচ্ছে ইসলামপন্থী দলগুলো কোনোদিন তারা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা হচ্ছে ক্ষমতায় যাবে না। যদি যায়ও তারা উৎকৃত হবে, অথবা যদি যায়ও তাদেরকে কুফর বাস্তবায়ন করতে হবে। ছোট্ট কিছু এক্সাম্পল দেই। দেখেন, যদিও গণতন্ত্রকে একটা মূলাজ হিসেবে ঝুলিয়ে দিয়ে যখনই কোনো বিপর্যয় দেখা যায় তখন বলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হলেই সলভ হয়ে যাবে। বিগত নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে, অবাধ হয় নাই, সুষ্ঠু হয় নাই, নিরপেক্ষ হয় নাই, অংশগ্রহণমূলক হয় নাই, তাই সমস্যা। কিন্তু আমরা ভুলে যাই এই গণতান্ত্রিক পথ চলা বিভিন্ন কারণে শুরু হলেও এটার গণতন্ত্রের মধ্যে নাই, এটা পুঁজিবাদ। এটার মূল নিয়ন্ত্রক হচ্ছে সেই পুঁজিপতিরা। কখনো কি আমরা রাজনীতিবিদদেরকে দোষ দিচ্ছি যে হাসিনা খারাপ, খালেদা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, সব পলিটিশিয়ানরা খারাপ? সর্বোচ্চ আমাদের দায়ভারটা কাদের উপর? প্রশাসনের ওই সচিবের উপর, ওই আমলার উপর যে কিনা দুর্নীতিবাজ, ওই অফিসারের উপর যে কিনা ঘুষখোর। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এই রাজনীতিবিদদেরকে কে পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে? সে অলিগার্ক গুলা, দেশের
টাকার 4,20,000 কোটি টাকা ঋণ খেলাপি এই বসুন্ধরা গ্রুপ, এই যমুনা গ্রুপ, এই হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো, মেঘনা গ্রুপ। আমরা কি কখনো বলেছি, কোন গণতান্ত্রিক দল কি বলেছে আমরা ক্ষমতায় গিয়ে দেশের ঋণ খেলাপিদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করব? বলেছে? আজ পর্যন্ত কোন দৃষ্টান্ত আছে? নাই। গণতন্ত্রকে বুঝতে হবে এই জায়গা থেকে। মূলত এটা পুঁজিবাদ। আপনি খেয়াল করে দেখেন যে বসুন্ধরা গ্রুপ, আমরা জানি খুনি হাসিনার সহযোগী ছিল, তার কিছু হয়েছে? কিছুই হয় নাই। বরং প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, অন্যান্য ইসলামপন্থী দলগুলো, তারা হচ্ছে তার কোন একটা মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে তারা কেক কেটেছে, তারা ওইখানে গিয়ে খুব ভালো ভালো কথা বলেছে। এই সমস্ত অলিগার্ক গুলা, এই সমস্ত পুঁজিপতি গুলা, বাংলাদেশের টপ টপ মিডিয়া গুলা, ভাই প্রথম আলো, ডেইলি স্টার মালিককে, ট্রান্সকম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যুগান্তর, যমুনা গ্রুপ, কালের কণ্ঠ, তারপর কি যেন আমাদের সময় না কি যেন, বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপের যুগান্তর, ইন্ডিপেন্ডেন্ট টিভি হচ্ছে বেক্সিমকোর, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে নিউজ 24 হচ্ছে বসুন্ধরা গ্রুপের। এইভাবে আপনি দেখেন প্রত্যেকটা মিডিয়া হাউস গুলা তাদের নিয়ন্ত্রণে। তারা মিডিয়ার মাধ্যমে তাদের পক্ষে জনমত তৈরি করে, টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে, পত্রিকাগুলোর মাধ্যমে তারা তাদের পক্ষে হচ্ছে গিয়ে কি বলা যায় জনমত তৈরি করে। রাজনৈতিক দলগুলোকে তারা নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক দলগুলোকে তারা চাঁদা দেয়, তারা টাকা দেয়। ভাই তারা হুজুর পোষে, আপনি জানেন হুজুর পোষে, তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তারা মসজিদে দান করে, তারা হচ্ছে প্রচুর আলেমদের পেছনে ফান্ডিং দেয়, যাতে করে আলেমরা তাদের পক্ষে বক্তব্য দেয়, তাদের বিরুদ্ধে কথা না বলে, তাদের বিরুদ্ধে গিয়ে না বলে। এরা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিকে সম্প্রসারণ করতেছে না, বরং এরা হচ্ছে গিয়ে আমাদের অর্থনীতিকে তারা ভক্ষণ করতেছে। এরা হচ্ছে সেই রাক্ষস যারা আমাদের গরিবদের রক্তগুলো শুষে খাচ্ছে। তারা এই কথা বলবে না। তারা প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন, তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, তারা মিডিয়া প্রতিষ্ঠা করবে, তারা রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিবে। পৃথিবীর কোথাও এই পুঁজিপতিদের ভয়াল থাপা থেকে কেউ মুক্ত না। গণতন্ত্র, তারা সমস্ত দোষ রাজনীতিবিদদের, সমস্ত দোষ হচ্ছে এই কি বলা যায় এই ঘুষখোর আমলার, ঠিক আছে, এদের দোষ। কিন্তু তারা হচ্ছে গিয়ে এই অলিগার্ক গুলা, এই পুঁজিপতি শ্রেণীগুলো, এরা হচ্ছে নিজেদেরকে সবসময় সমস্ত দোষের ঊর্ধ্বে রাখবে, অথচ মূল সুবিধাভোগী, মূল করাপ্ট লোকগুলো হচ্ছে এরা। আজকে আপনি দেখেন কি বলা যায় বাংলাদেশের কথা বলতেছেন, ভাই আমেরিকাতে নির্বাচনে এক একটা দুইটা দলের বিভিন্ন পুঁজিপতি রয়েছে তাদের পক্ষে। ইলন মাস্ক আজকে ট্রাম্পের পক্ষে, জেফ বেজোস আজকে হচ্ছে বাইডেনের পক্ষে। আমরা দেখতে পাচ্ছি এভাবে কিভাবে হচ্ছে তারা, বিল গেটস হচ্ছে আরেকটা গ্রুপের পক্ষে। এবং তারা কেন পক্ষ অবলম্বন করে? কারণ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এর আগের বার যখন ক্ষমতায় আসলো জো বাইডেন, বিল গেটসকে 600, আমি যদি ভুল না বলে থাকি, $674 বিলিয়ন একটা প্রজেক্ট তাকে দেওয়ার কথা ছিল, সেটা সে পেয়েছিল। $674 বিলিয়ন প্রজেক্ট বিল গেটসকে দেওয়ার কথা ছিল তাদের বিভিন্ন ইন্টারনাল অ্যাক্টিভিটির জন্য। তো বিষয় হচ্ছে এই ধরনের পুঁজিপতি গুলো মূলত এই ধরনের রাজনৈতিক দলগুলোকে বেকআপ দেয়। এরা হচ্ছে যাতে করে এরা হচ্ছে ধরাছোঁয়ার ঊর্ধ্বে থাকে। তো ফলে আজকে যেটাকে গণতন্ত্র বলা হচ্ছে, এটা আসলে গণতন্ত্র না। সত্যিকার অর্থে যদি গণতন্ত্রের ব্যাপারে, এটা হচ্ছে একটা উপনিবেশিক একটা টুলস, এটা হচ্ছে গিয়ে মানুষকে শোষণ করার। যে গণতন্ত্রের কথা তারা বলে, গণতন্ত্র সত্যি যদি আদর্শিক জায়গা থেকে তারা এটাকে বিবেচনা করতো, তাহলে ভাই সেই গণতন্ত্র কোথায়? যখন কিনা গণতান্ত্রিক আমেরিকা, গণতান্ত্রিক যুক্তরাজ্য, যারা কিনা হচ্ছে মোসাদ্দেক সরকারকে উৎখাত করছে ইরানে 1953-তে কুয়ের মাধ্যমে, গণতান্ত্রিক ভাবে তাদের বিবেচনায় ইলেকশনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার তাকে উৎখাত করছে, ওইখানে গণতন্ত্রকে তারা হত্যা করছে। তারা সৌদি আরবে তারা রাজতন্ত্রকে টিকা রাখছে, তারা টিকা রাখছে। ট্রাম্প তো গিয়ে সৌদি আরবে গিয়ে বলছে, আপনারা সবাই শুনছেন সে বক্তব্য হয়তো, যে আমরা আপনাকে সাপোর্ট না দিলে তো আপনি 7 দিনও টিকবেন না। ট্রাম্প এর আগের বার গিয়ে তো সৌদিতে বলছে, আমরা আপনাকে সাপোর্ট না দিলে আপনি 7 দিনও টিকবেন না। তার মানে সৌদির রাজতন্ত্র ধরে রাখছে কে? এই আমেরিকা। আমরা দেখেছি কিভাবে আলজেরিয়ার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে 1987-এ। আমরা দেখেছি 2011 সালে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে কিভাবে উৎখাত করছে হচ্ছে পশ্চিমারা, গণতান্ত্রিক ভাবে সে নির্বাচিত ছিল সংখ্যাগরিষ্ঠ। আমরা দেখেছি কিভাবে এরদোগানের মতন শাসক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে ইসলাম কায়েম করতে পারতেছে না। তো বিষয় হচ্ছে এটা হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেটা একটা ছলচাতুরি, একটা মিথ্যা, একটা ধোঁকাবাজি, এটা মানুষকে জাস্ট ধোঁকা দেয়, ঠিক আছে। আর এই ধোঁকা আমরা ধরতে ব্যর্থ হচ্ছি বিকজ অফ আজকে আমাদের এই ধোঁকা চেনার বোঝার মতন জ্ঞান নাই, চর্চা নাই, জ্ঞানের চর্চা নাই। যে দিনে শুরু হয়েছিল একটানা দিয়ে, সেই দিনের অনুসারী আজকে পড়ে না, তারা চিন্তা করে না, যেখানে আল্লাহ তাআলা বারবার চিন্তা করতে উৎসাহিত করেছেন। ফলে এই ধোঁকার পেছনে আমরা ছুটতেছি। ইসলামপন্থী দলগুলো মোটেও করতেছে, তারা হয়তো ঐক্যবদ্ধ হলেই তারা হচ্ছে গিয়া নির্বাচন জয়লাভ করবে, আর তাহলেই তারা ইসলাম কায়েম করতে পারবে। ভাই আপনি কিভাবে এই কথা আশা পোষণ করেন যে এই পুঁজিপতি শ্রেণী আপনাকে নির্বাচন আসতে দিবে?
আপনি এসে ইসলাম কায়েম করলে তো পুঁজিপতি শ্রেণীগুলোকে তাকে হচ্ছে গিয়া কি বলে জাকাত দিতে হবে, তার হচ্ছে অবৈধ উপার্জন গুলো বন্ধ হয়ে যাবে, জনগণ থেকে যে অর্থ সম্পদ গুলো লুট করেছে তাকে ফেরত দিতে হবে, এটা কি সে মানবে? মানবে না। এই পুঁজিপতি এলিট গুলো যারা দেশের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতেছে, এরা তো আপনাকে সেই সুযোগ দিবে না। ফলে আমি জাস্ট এই কথাই বলবো যে আমাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে এবং এই মেসেজ গুলোকে স্প্রেড করতে হবে। আমি যেগুলো বললাম এগুলো তো হয়তো বাস্তবতার নিরিখে কথা বলা কথা, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের আগের দুইজন স্পিকার যে কথাগুলো বলেছেন, যে কোরআনে আল্লাহ বলেছেন ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু, যে কিনা ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন, একমাত্র, দ্বিতীয় কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নাই এবং একে পূর্ণতা দিয়েছেন। ফলে গণতন্ত্র যদি আমাকে জান্নাতে এনে দেয়, আমার সেটা গ্রহণ করার সুযোগ নাই। এজ এ মুসলিম আমি গণতন্ত্রকে গ্রহণ করতে পারি না যদি সে আমাকে জান্নাতে নিশ্চয়তাও দেয়। আমাকে নিশ্চিতভাবে বুঝতে হবে এটা যে দাজ্জালের জান্নাত, যেটা আসলে মূলত জাহান্নাম। আমি এই কথা বলেই শেষ করতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।